যারা সদ্য ক্লাস 12-এ উঠেছ এবং ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজিতে ভয় পাও, তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি দেখার পূর্বে তোমাদের যে খাতা এবং কলম রয়েছে সেগুলি রেডি করে রাখো এবং তোমাদের যে স্ট্রং রুট যে গল্পটি রয়েছে সেই গল্পের সমস্ত যে বড় বড় ওয়ার্ডগুলি রয়েছে ইংরেজিতে সেগুলি তোমরা লিখে রাখো, কারণ সমস্ত বড় এবং ছোট যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলির মানে বলে দেওয়া হবে। তো চলো বেশি সময় না নিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে গল্প স্ট্রং রুট, এটি লেখক হলেন এপিজে আব্দুল কালাম। এখানে দেখো এপিজে আব্দুল কালামের পুরো নাম দেওয়া আছে, তোমরা কিন্তু এটা দেখে রাখবে। এবং এটা এপিজে আব্দুল কালামের যে আত্মজীবনী, সেই আত্মজীবনীটির নাম হলো উইংস অফ ফায়ার, যেটা তার অটোবায়োগ্রাফি। দেখো এখানে দেওয়া আছে, সেখান থেকে এটি নেওয়া হয়েছে। এটি লিখে রাখবে, এটা অনেক সময় পরীক্ষার সময় দিয়ে দেয় যে কোথা থেকে এটি নেওয়া হয়েছে। তো চলো দেখো এর যে পড়াটি রয়েছে সেই পড়াটি শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখো আমি প্রত্যেকটি লাইনের অর্থ বা মানে আমি বলবো। দেখো প্রথমে রয়েছে আই ওয়াজ ব্রোন ইনটু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য অ্যারেস্টহোয়েল মাদ্রাজ স্টেট। তো দেখো এখানে এই লাইনটি পড়লাম। এরপরে এই যে লাইনটির প্রত্যেকটি যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলি কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এবং তোমরা সাথে সাথে শুনে শুনে বলার চেষ্টা করবে। দেখো প্রথমে রয়েছে ব্রোন মানে হচ্ছে জন্মানো, ব্রোন মানে হলো জন্মানো। ইনটু মানে হচ্ছে মধ্যে। এ মানে একটি, তোমরা জানো প্রত্যেকে, মিডিল ক্লাস মানে হলো মধ্যবিত্ত, মিডিল ক্লাস মানে হলো মধ্যবিত্ত। তামিল ফ্যামিলি মানে তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন বলতে বোঝায় এখানে আইল্যান্ড মানে হলো দ্বীপ আর টাউন মানে শহর। অফ রামেশ্বরম একটি জায়গার নাম, যেটি কিন্তু সকলের কাছে একটি তীর্থস্থান। এটি দক্ষিণ ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ইন দ্য অ্যারেস্টহোয়েল মাদ্রাজ স্টেট। তো এখানে দেখো অ্যারেস্টহোয়েল যেটাকে বলা হচ্ছে, এর যে অর্থ বা মানে সেটি হলো তৎকালীন বা আগেকার বা পূর্ববর্তী। মাদ্রাজ স্টেট বলতে বোঝাচ্ছে এখানে মাদ্রাজ মানে হলো মাদ্রাজ, স্টেট মানে হচ্ছে রাজ্য। তাহলে দেখো এর যে মিনিং বা অর্থ দাঁড়ায়, তাহলে সেটা যদি আমি বলি তাহলে হবে, এখানে কে বলছে? লেখক। তিনি বলছেন যে আই ওয়াজ ব্রোন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, মানে লেখক একজন মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইন দ্য আইল্যান্ড মানে দ্বীপ শহর, অফ রামেশ্বরম, যেটি কিন্তু রামেশ্বরমে অবস্থিত ছিল। ইন দ্য অ্যারেস্টহোয়েল মাদ্রাজ স্টেট, যেটি পূর্ববর্ত বা আগেকার দিনে মাদ্রাজ রাজ্যে অবস্থিত ছিল। এটি হয়েছে। এরপর দেখো তারপরে যে লাইনটি আছে, দেখো এখানে মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। দেখো এখানে এখান পর্যন্ত প্রত্যেকটার অর্থ আমি একটি একটি করে বুঝাই তোমাদেরকে। দেখো এখানে কে বলছে? লেখক বলছেন বা এপিজে আব্দুল কালাম নিজেই বলছেন যে মাই ফাদার মানে তার বাবা জয়নুল আবেদিন। তাহলে তার বাবার নাম কি ছিল? জয়নুল আবেদিন। হ্যাড মানে এখানে ছিল, নেইদার মানে না, মাচ মানে আরও, ফর্মাল এডুকেশন মানে হলো প্রথাগত শিক্ষা। দেখো এখানে ফর্মাল এডুকেশন মানে হলো প্রথাগত শিক্ষা। তাহলে কি হলো? তার বাবার কিন্তু কোনো প্রথাগত শিক্ষা ছিল না। নর মাচ ওয়েলথ, দেখো নর মানে হচ্ছে না, মাছ মানে আরও, ওয়েলথ মানে হলো সম্পদ। তাহলে দেখো তার বাবার কিন্তু অনেক যেমন প্রথাগত শিক্ষা ছিল না, তেমনই কিন্তু অনেক সম্পদ ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, দেখো এখানে ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, দেখো এগুলোর অর্থগুলো আমি বলি। ডেসপাইট এর যে মানে বা অর্থ সেটি হলো এখানে সত্ত্বেও, ডেসপাইট মানে হলো সত্ত্বেও, ডিসঅ্যাডভান্টেজ, দেখো ডিসঅ্যাডভান্টেজ মানে হলো এখানে তার অসুবিধা, আর দিস মানে হচ্ছে এইগুলো, দেখো দিস মানে হলো এইগুলো আর ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। তাহলে দেখো এর এই কমা পর্যন্ত এর মানেটা হলো এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন জয়নুল আবেদিন, তার কিন্তু কোনো প্রথাগত শিক্ষা বা বেশি ধনসম্পত্তি ছিল না। এইগুলি না থাকা সত্ত্বেও তার কোনো অসুবিধা হতো না। এই কমা পর্যন্ত এর মানে হলো। দেখো আমি আবার বলছি, তোমরা শুনে শুনে বলার চেষ্টা করো। মাই ফাদার জয়নুল আবেদিন হ্যাড নেইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েল। তাহলে এখানে তার বাবা ছিলেন জয়নুল আবেদিন এবং তার কোনো প্রথাগত শিক্ষা ছিল না, এবং আরও ছিল না কি, তার বেশি ধনসম্পদ ছিল না, এবং
ডিসপিউট মানে হচ্ছে তা সত্ত্বেও, ডিস মানে এইগুলি, ডিসঅ্যাডভান্টেজ, তা সত্ত্বেও কিন্তু তার কোনো অসুবিধা হতো না। এখান পর্যন্ত তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপর দেখো পরের লাইনটি শুরু করছি এখান থেকে, হি পজেসড গ্রেট ইননেট উইসডম অ্যান্ড ট্রু জেনারসিটি স্পিরিট। এর দূর পর্যন্ত দেখো, এর প্রত্যেকটি মিনিং কিন্তু আমি তোমাদেরকে ভেঙে ভেঙে বলে দিচ্ছি। দেখো এখানে পজেসড মানে হচ্ছে অধিকারী। দেখো এখানে প্রজেসড যে নিচে আমি আন্ডারলাইন করেছি সেটা হলো প্রজেসড মানে হলো এখানে অধিকারী ছিলেন। তারপর আছে দেখো গ্রেট মানে হলো মহান। দেখো এখানে গ্রেট মানে মহান। ইননেট মানে হচ্ছে সহজাত। আর উইজডম মানে হলো এখানে জ্ঞান বা প্রজ্ঞ। অ্যান্ড ট্রু মানে সত্যিকার। জেনারসিটি মানে হচ্ছে উদারতা বা উদার মনের মানুষ, যেটাকে আমরা বলি। অফ স্পিরিট মানে হচ্ছে আত্মা বা অনুভূতিকে বোঝায়। তো দেখো এখানে এর যে মিনিংটা দাঁড়ায়, হি প্রজেসড গ্রেট ইনেট, তিনি একজন মহৎ মনের অধিকারী ছিলেন, এবং জ্ঞানেরও বলা চলে, জ্ঞানের অধিকারী ছিলেন, এবং তিনি উদারনৈতিক এবং আধ্যাত্মিক বা স্পিরিট মানে হচ্ছে আত্মা, তিনি একজন উদারনৈতিক মনের মানুষ ছিলেন। এবং তিনি তাহলে দেখো এর মানেটা বললাম, আবার বলছি। দেখো তিনি সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন এবং তার সত্তায় যথার্থ মহানুভবতা ছিল। তো এই পর্যন্ত তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তারপর দেখো পরের যে লাইনটি আছে সেখান থেকে শুরু করছি। দেখো এখানে হি হ্যাড, এটা এখান থেকে হবে, হি হ্যাড অ্যান আইডল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তো দেখো এখানে হি মানে হচ্ছে, এখানে সে, হ্যাড মানে ছিল, অ্যান মানে একজন, আইডল মানে হচ্ছে আদর্শ, হেল্পমেট মানে হচ্ছে সহধর্মিনী, ইন মাই মাদার মানে তার মা আসিয়াম্মা। তাহলে এই লাইনটির মানে হলো তার মা ছিলেন একজন তার বাবার একজন সহধর্মিনী ছিলেন তার মা, যার নাম হলো আসিয়াম্মা। তো দেখো এই লাইনটির থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে, অনেক সময় বলা হয় বা বলে থাকে বা পরীক্ষা এসে থাকে যে এপিজে আব্দুল কালামের মা কে ছিলেন, তখন কিন্তু তোমাদেরকে এই লাইনটি লিখতে হবে, আসিয়াম্মা। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেটি হলো, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফিড এভরিডে বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার অ্যাট উইথ অ্যাস দেন অল দ্য মেম্বার অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। তো দেখো এর যে মিনিং বা অর্থ রয়েছে সেগুলি আমি একটি একটি করে বলি, তোমরা দেখো। তো দেখো এখানে আই ডু নট রিকল মানে হলো স্মরণ করা বা মনে করাকে বোঝায়। তারপর দেখো এখানে এক্সাক্ট মানে যথার্থ বা সঠিক, আর ফিড মানে খাওয়ানোকে বোঝায়, কোয়াইট মানে পুরোপুরি, সার্টেন মানে হচ্ছে নিশ্চিত। এছাড়াও কি আছে, আউটসাইডার মানে হচ্ছে বাইরের লোককে বোঝায়। রিমেম্বার বা মেম্বার মানে হচ্ছে সদস্য, ওন মানে নিজস্ব, আর ফ্যামিলি মানে পরিবার, পুট মানে এখানে রাখা, টুগেদার মানে একসাথে। তো দেখো এখানে এর যদি আমরা অর্থ দেখি বা মিনিং দেখি তাহলে হলো, ঠিক কতজন মানুষ তাদের বাড়িতে মানে তার মাতা পিতা খাওয়াতেন সেটি কিন্তু লেখকের পুরোপুরি মনে নেই। এটি কিন্তু এখানে বলছে, দেখো, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপুল সি ফিড এভরি ডে বাট আই এম কোয়াইট সার্টেন দ্যাট ফার মোর আউটসাইডার উইল আস দেন অল দ্য মেম্বার অফ আওয়ার ওন ফ্যামিলি টুগেদার। তাহলে দেখো এখানে লেখক বলছেন যে তাদের বাড়িতে কতজন লোককে খাওয়ানো হতো, সেই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু লেখকের সঠিক মনে নেই। এটাই কিন্তু এই লাইনের দ্বারা বলা হয়েছে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু এর যে ওয়ার্ডগুলি রয়েছে, ওয়ার্ডগুলি প্রথমত খাতায় লিখো এবং মিনিংগুলি পাশে পাশে লিখো, তাহলে কী হবে, তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে পড়তে। তারপর দেখো পরের যে লাইনটি আছে সেটা শুরু করি। দেখো এখানে মাই প্যারেন্টস ওয়েডলি রিগার্ডেড অ্যান আইডল হেল্পমেট। তো দেখো এখানে বলছি মাই মানে দেখো এখানে কথকের প্যারেন্টস মানে পিতামাতা, ওয়েডলি মানে হলো ব্যাপকভাবে, রিগার্ডেড মানে গণ্য করা হতো, অ্যাজ অ্যান আইডল কপেল মানে হচ্ছে দম্পতি, আর আইডল মানে হচ্ছে আদর্শ। তাহলে দেখো এখানে এর যে মানে বা অর্থ দাঁড়ায় সেটি হলো তার পিতামাতা একজন আদর্শ দম্পতি বলে গণ্য হতেন। তারপর যে লাইনটি রয়েছে দেখো, মাই মাদার লিঙ্গার্স
was the more distinguished one of her forever having been bestowed the title of বাহাদুর। তো দেখো এখানে আমি প্রত্যেকটি যে ওয়ার্ড রয়েছে সেগুলো একটি একটি করে বলি। দেখো এখানে মায়, এই যে এখানে রয়েছে মায়, মায় মানে হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, আমার কিন্তু এখানে কথক বলছেন যেহেতু তাই এটা কথককে বোঝানো হবে। তারপর দেখো লিঙ্গাজ বা লিঙ্গার্ড, এর যে মানে বা অর্থ সেটি হলো বংশধর, বংশধর। ওয়াজ মানে ছিল, দ্য মোর ডিস্টিংগুইজড মানে হলো মর্যাদা সম্পন্ন। দেখো এখানে এই যে ডিস্টিংগুইজ রয়েছে, ডিস্টিংগুইজ মানে হলো মর্যাদা, মানে নাম করা যেটা আমরা বলে থাকি। ওয়ান অফ হার ফর এভার হ্যাভিং বিন বেস্ট অ্যাওয়ার্ড। তো দেখো এখানে ফর এভার মানে হচ্ছে পূর্বপুরুষের, পূর্বপুরুষ। হ্যাভিং মানে থাকার কথা বলা হয়েছে এখানে, হ্যাভিং বিন মানে থাকার কথা বলা হয়েছে। বেস্ট অ্যাওয়ার্ড মানে হচ্ছে, বেস্ট ওয়ার্ড মানেটা হলো ভূষিত হওয়া। তারপর দেখো এখানে টাইটেল মানে হচ্ছে এখানে টাইটেল বলতে বোঝায় শিরোনাম। বাই দ্য বাহাদুর, তাহলে দেখো এখানে যে নামে খ্যাত হয়েছিলেন সেটি হলো বাহাদুর। বাই দ্য ব্রিটিশ মানে কাদের কাছ থেকে পেয়েছিল, সেটি ইংরেজদের কাছ থেকে পেয়েছিল। তো দেখো আমি আবার বলছি, এখানে লাইনটি আমি পড়ছি, তোমরাও সাথে সাথে পড়ার চেষ্টা করো, যারা ইংরেজিতে খুবই দুর্বল আমি তাদের জন্যই বলছি। দেখো মাই মাদার্স লিঙ্গার্স was the more distinguished one of her forever having been bestowed the title of বাহাদুর by the British। তাহলে দেখো এখানে কি হলো, এর যে অর্থ বা মানে দাঁড়ায় সেটি হলো, সেটি দেখে নাও এখানে। এখানে লেখকের মায়ের বংশ বেশি মর্যাদা সম্পন্ন ছিলেন এবং তার পূর্বপুরুষরা একজন কী পেয়েছিলেন, ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন। এটাই কিন্তু এখানে লেখক বলেছেন। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস ব্রোন টু টেল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। দেখো এখানে লাইনটি কেটে যাচ্ছে, আমি আবার দেখাচ্ছি। এখান থেকে হবে ব্রোন অ্যান্ড টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। দেখো এই পর্যন্ত হলো। দেখো এর যে অর্থগুলি আমি একটা একটা করে বলি। দেখো এখানে আই ওয়াজ মেনি মানে হলো অনেক, মেনি মানে অনেক, চিলড্রেন মানে হলো শিশু বা শৈশব যেটাকে বলে। এ শর্ট বয় উইথ রেদার আনডিস্টিংগুইশড লুক। দেখো এখানে আনডিস্টিংগুইশড মানে হলো কুৎসিত, লুকস মানে এখানে তাকানো নয়, এখানে দেখানো। দেখো ব্রোন মানে জন্মগ্রহণ করা। টু অল টল অ্যান্ড হ্যান্ডসাম মানে আমরা প্রত্যেকেই জানি যেটাকে সৌন্দর্য বা অনেক সুন্দর দেখায়। প্যারেন্টস মানে পিতামাতা। তাহলে দেখো এর যে লাইনটি, সেই লাইনটি অর্থটি হলো, এখানে লেখক বলছেন আমি অনেক ছেলে মেয়েদের মধ্যে একজন ছিলাম যা তার পিতামাতা দীর্ঘ ছিল এবং সুদর্শন ছিল, তা সত্ত্বেও তিনি একজন বেটে এবং কুৎসিত চেহারার ছেলে ছিলেন। এটাই কিন্তু এখানে লেখক বলেছেন। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেটি হলো, দেখো উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ দ্য 19th century। দেখো এইখান পর্যন্ত আমি লাইনটি পড়লাম এবং এর যে অর্থগুলি রয়েছে সেই অর্থগুলি এক একটা করে দেখে নাও। তো দেখো এখানে তোমরা জানো প্রত্যেকে, উই মানে এখানে লেখক নিজেরা বলছেন, লিভড মানে বাস করতো, ইন আওয়ার অ্যানসেস্ট্রাল। দেখো এখানে অ্যানসেস্ট্রাল মানে হলো তার পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল মানে হচ্ছে তার পৈতৃক বাড়ি। হাউস মানে তো ঘর, হুইচ ওয়াজ মানে ছিল, বিল্ড মানে তৈরি হওয়া, ইন দ্য মিডিল মানে হলো মধ্য, অফ দ্য 19th century মানে 19 শতকের মধ্যে। তাহলে দেখো এখানে লেখক কি বলছেন, যে লেখক বলছেন এখানে তারা মানে লেখকরা তাদের পৈতৃক বাড়িতে বসবাস করতেন, যেটি 19 শতাব্দীর বা 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মিত হয়েছিল। এটি কিন্তু এর মানে গেল। এরপর দেখো পরের যে লাইনটি আছে সেখান থেকে শুরু করছি। দেখো ইট ওয়াজ fairly large pakka house made of limestone and bricks on the Mosque Street in রামেশ্বরম। তো দেখো এখান পর্যন্ত পড়লাম। এরপর দেখো এক একটা যে অর্থ বা এর মানে রয়েছে সেগুলি বলছি। দেখো ইট মানে তো এটা ওয়াজ ছিল, ফারলি যাই বলো না কেন, এর যে মানে সেটি হলো মোটামুটি। লার্জ মানে হলো বড়। পাক্কা মানে হচ্ছে ইটের তৈরি পাকা বাড়ি, পাক্কা হাউস মানে হচ্ছে ইটের তৈরি পাকা বাড়ি। মেড মানে তৈরি হওয়া। লিমস্টোন মানে হচ্ছে চুনসুরকি। অ্যান্ড ব্রিক্স মানে হচ্ছে
অন দ্য মস্কিও স্ট্রিট, মানে মস্কিও রাস্তার পাশে, ইন রামেশ্বরম, যেটি কিন্তু রামেশ্বরমের মধ্যে ছিল। তো দেখো এর যে মানে দাঁড়ায় সেই মানেটা যদি বলি তাহলে হবে এটি রামেশ্বরমের মস্কিও স্ট্রিটে ছিল এবং চুনাপাথর দিয়ে তৈরি মোটামুটি বেশ পাকা বাড়ি ছিল, তাদের যে বাড়িটিতে বাস করতেন সেটা। এই পর্যন্ত হলো। এরপর দেখো তারপর যে লাইনটি রয়েছে এখান থেকে দেখে নাও, এই যে রয়েছে এখানে, মাই আস্ট্রিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইননেসেসিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ। তো দেখো এর যে মিনিং বা অর্থ সেগুলি আমি একটা একটা করে বলছি, দেখো তোমরা দেখে নাও বা খাতা লেখার চেষ্টা করো। আস্ট্রিয়ার মানে হচ্ছে দেখো পৈতৃক, আস্ট্রিয়ার মানে হচ্ছে এখানে, সরি আস্ট্রিয়ার মানে পৈতৃক নয়, মানে বহিল্য বর্জিত। তারপর দেখো এখানে ফাদার মানে তো তার বাবা, ইউজড মানে হচ্ছে ব্যবহার করা, এখানে অ্যাভয়েড মানে কি, অ্যাভয়েড মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। অল ইননেসেসিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়। আবার বলছি দেখো ইননেসেসিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয়। কমফর্টস মানে হচ্ছে আরাম, দেখো এখানে কমফর্টস মানে হচ্ছে আরামদায়ক জিনিস। কমফর্টস মানে হচ্ছে আরামদায়ক এবং লাক্সারিজ মানে হচ্ছে যেগুলো বিলাসিতার জিনিস, সেইগুলিকে কিন্তু তার বাবা এড়িয়ে যেতেন। তাহলে দেখো এর যে মানে বা অর্থ দাঁড়ায় সেটি কি হলো, তার বাবা সমস্ত প্রয়োজনীয় বলতে এখানে যেগুলির দ্বারা আরামদায়ক বা বিলাসিতার যে জিনিসগুলি ছিল সেগুলি কিন্তু এড়িয়ে যেতেন, সেটা এখানে বলা হয়েছে। তারপর দেখো পরের যে লাইনটি রয়েছে, হাউএভার অল ইননেসেসিয়াল ওয়ার প্রোভাইডেড ফর ইন দ্য টার্ম অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং। দেখো এখানে কি কি তিনি এড়িয়ে যেতেন না সেগুলোর কথাও এখানে বলা হয়েছে। দেখো এখানে বলা হয়েছে যে এই মানেগুলি বলি, হাউএভার মানে যদিও, ইননেসেসিয়ারের মধ্যে বোঝাচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিসগুলি, প্রোভাইডেড মানে হচ্ছে ব্যবস্থা করে দেওয়া, ইন টার্ম মানে হচ্ছে ব্যাপারে বা বিষয়ে। ফুড মানে তো তোমরা প্রত্যেকেই জানো খাদ্য, মেডিসিন মানে ঔষধ এবং ক্লথিং মানে কাপড়। তাহলে দেখো এর যে মানে বা অর্থ দাঁড়ায় সেগুলি সেটি হবে যে তার বাবা সব ধরনের অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে, যেমন বিলাসিতার যে জিনিস সেগুলো তো এই যেতেন। তো যাই হোক এখানে তিনি খাদ্য, ওষুধ, পোশাক এইসব ব্যাপারে কিন্তু এইসব ধরনের যে প্রয়োজনীয় জিনিস সেগুলি কিন্তু ব্যবহার করতেন, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো পরের যে লাইনটি রয়েছে সেখান থেকে শুরু করি। দেখো এখানে বলা রয়েছে, ইন ফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড অ্যান্ড ম্যাটারালি অ্যান্ড ইমোশনালি। তো দেখো এর যে অর্থগুলি রয়েছে সেগুলি কিন্তু আমি একটা একটা করে বলছি, তোমরা দেখো ইনফ্যাক্ট আসলে উল্ড মানে হবে, সে মাইন মানে হচ্ছে এখানে বলা আর কি, সিকুয়ার মানে হচ্ছে নিরাপদ। দেখো এখানে সিকুয়ার মানে হচ্ছে নিরাপদ। আচ্ছা, চাইল্ডহুড মানে শৈশব। ম্যাটারালি বলতে বোঝাচ্ছে এখানে বস্তুগত দিক থেকে যেটা হয়, আর ইমোশনালি বলতে বোঝায় মানসিক দিক থেকে। তাহলে দেখো এর যে অর্থ বা মিনিং সেটি হলো, দেখো লেখক তিনি নিজেই বলেছেন যে সত্যি কথা বলতে আমি বলবো, মানে কথা বলছেন যে তার যে মানসিক দিক থেকে এবং তার যে শৈশবটা সেটা কিন্তু খুব সুরক্ষিত ছিল। এই পর্যন্ত এর মানেটা কিন্তু আমাদের হলো, মানসিক দিক থেকে তার যে শৈশব বা ছোটোবেলাটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে কেটেছিল, এটা কিন্তু এখানে বলা রয়েছে। তারপর দেখো পরের যে লাস্ট যে লাইনটি রয়েছে সেটি হলো, দেখো আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন। তো দেখো এখানে নর্মালি মানে হলো সাধারণত, অ্যাট মানে এখানে খাওয়া, উইথ মাই মানে তার মায়ের সাথে, মাদার মানে হলো তার মা, সিটিং মানে হচ্ছে বসা, ফ্লোর মানে হচ্ছে এখানে রান্নাঘরের যে মেজে, বা ফ্লোর মানে হচ্ছে মেজেকে বোঝায়, কোথার মেজে, অফ দ্য কিচেন মানে রান্নাঘরের যে মেজে সেখানে বসতেন। তাহলে দেখো এর যে মানে, সে মানেটা হলো, তিনি লেখক বলছেন যে লেখক সাধারণত তার মায়ের সাথে তার রান্নাঘরের যে মেজে সেখানে বসে খেতেন। এরপর দেখো পরের যে লাইনটি রয়েছে, সি উল্ড প্লেস এ banana left before me on which she then ladle rice and aromatic sambar, a variety sharp homemade pickle and dab of a fresh coconut chutney। দেখো এগুলোর মিনিংটা আমি প্রত্যেকটারে একটা একটা করে বলছি। দেখো তোমরা এখানে সি উল্ড মানে এখানে সে বলছে প্লেস মানে দেখো জায়গা, কিন্তু এখানে প্লেস মানে কি হবে, এখানে প্লেস বলতে বোঝানো হয়েছে যে রাখতেন বা পেতে দিতেন, সেটাকে বোঝানো হয়েছে। তো দেখো এখানে ব্যানানা মানে হচ্ছে ব্যানানা লেপ মানে হচ্ছে কলা পাতা,
ব্যানানা লেপ মানে হলো একসাথে কলা পাতা। বিফোর মি মানে বিফোর মানে আগে, মি মানে তাকে দেওয়া হতো এখানে। অন হুইচ সি দেন, এবং সেটিতে লেডেল, লেডেল মানে হলো এখানে দেখো দেন মানে তারপর, এখানে দেন, দেন মানে তারপর, এখানে যে লেডেল রয়েছে সেই লেডেল হচ্ছে হাতে করে সার্ভ করে দেওয়া, মানে যেটা আমরা বেড়ে দেওয়া বলি। তাহলে দেখো এখানে কী বেড়ে দিতেন, রাইস, রাইস মানে হচ্ছে এখানে ভাত, এরোমেটিক সাম্বার। তো দেখো এখানে এরোমেটিক বলতে বোঝাচ্ছে, এরোমেটিক মানে হচ্ছে সুগন্ধযুক্ত, সাম্বার মানে ডাল জাতীয়, সাম্বার মানে ডাল জাতীয়, যেটা কিন্তু দক্ষিণ ভারতে বহুল প্রচলিত। তারপরে দেখো এখানে ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন ধরনের। এই শার্প, শার্প মানে হলো গন্ধযুক্ত বা ঝালযুক্ত, বা যেটাকে আমরা ঝাঁঝালো বলে থাকি। হোম মানে তাদের বাড়িতে তৈরি, হোমমেড মানে একসাথে হবে বাড়িতে তৈরি। পিকল, পিকল মানে হচ্ছে আচার। অ্যান্ড ডপ, এখানে ডপ মানে বলতে বোঝাচ্ছে কিছুটা, মানে কিছুটা অংশ। ফ্রেশ, ফ্রেশ মানে হচ্ছে টাটকা, দেখো এখানে ফ্রেশ মানে টাটকা। কোকোনাট, কোকোনাট মানে হলো নারকেল। আর চাটনি মানে তো তোমরা প্রত্যেকেই জানো চাটনি। তো দেখো এর যে অর্থ বা মিনিং দাঁড়ায় সেটি হলো তার মা তার জন্য কী করতো, তার মা তার জন্য সামনে একটি বড় কলা পাতা পেতে দিতেন এবং ওর উপর হাতে করে খাবার বেড়ে দিতেন, এবং সুগন্ধি সাম্বার এবং সব ধরনের বাড়িতে তৈরি ঝাঁঝালো আচার আর টাটকা তৈরি করা নারকেলের চাটনি, এবং একটি দল আবার এক টুকরো চাটনি, সেটা কিন্তু তার খাবারের যে পাতা সেখানে দেওয়া হতো। এটি ছিল তোমাদের 47 নম্বর দাগে, 47 পেজ যে পড়াটা ছিল সেটা কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হলো। যদি তোমাদের এই পড়াটা বা ভিডিওটি কিছু উপকার এসে থাকে তাহলে কিন্তু তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এর যে দ্বিতীয় পার্টটি সেটি কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসা হবে। আর তোমরা যারা যারা বুঝতে পারোনি তারা প্রত্যেকেই কমেন্ট করবে, এবং যারা যারা দেখে উপকৃত হচ্ছ তারাও কিন্তু কমেন্ট করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।